তার একমাত্র কন্যা রাজকুমারী আলিনা, যিনি ছিলেন দয়ালু, জ্ঞানপিপাসু এবং জনগণের প্রিয়। এক স্বপ্নময় রাজকুমারী আলিনা। আহা, দেখো না লাইলা, গোলাপগুলো আজ কত উজ্জ্বল, যেন হাসছে আমার দিকে। মা বলতেন, আলিনা, ফুলও হাসে যদি মন দিয়ে ভালোবাসা দাও। কত বছর হয়ে গেল, কিন্তু মনে হয় এখনো মা এই ফুলগুলোর মধ্যে লুকিয়ে আছেন। রাজকুমারী, আপনি এখনো এতটা মনে রাখেন? 5 বছর তো হয়ে গেছে উনি আমাদের মাঝে নেই। সবাই বলে সময় মাকে ব্যথা সারিয়ে দেয়, কিন্তু আপনাকে দেখে মনে হয় সময়ও আপনাকে ছুঁতে পারেনি। হয়তো তাই। মা শুধু আমার মা ছিলেন না, ছিলেন আমার সেরা বন্ধু, পথপ্রদর্শক। এই বাতাসেও তার গন্ধ পাই আমি। এই রোদ, এই ফুল, সব যেন তার ছোঁয়া। কখনো কখনো মনে হয় কেউ আমাকে চুপচাপ দেখছে, মায়ের মতো করে। দেখছে মানে? আপনি কি কিছু দেখেছেন রাজকুমারী? না না, ওভাবে না, কিন্তু কখনো মনে হয় বাতাসের ভেতর কেউ কথা বলে আমার সঙ্গে। মায়ের কণ্ঠের মতো শোনায়, আলিনা, সতর্ক থেকো। আমি জানি এটা হয়তো আমার কল্পনা, কিন্তু কেন জানি মনে হয় রাজপ্রাসাদের কোথাও লুকিয়ে আছে এক রহস্য। আপনি রাজাকে বলেন না এসব কথা? রাজা কামরান শাহ তো আপনাকে খুব ভালোবাসেন, উনি নিশ্চয়ই চিন্তা করবেন শুনলে। না, এখন না। বাবা রাজকার্যের চিন্তায় ডুবে থাকেন সারাদিন, তাকে এসব বলে চিন্তায় ফেলতে চাই না। তবে লায়লা, আমি শপথ করছি, যতদিন আমি আছি এই রাজ্যে কোনো অন্ধকার ছুঁতে পারবে না। রাজকুমারী আলিনার কণ্ঠে দৃঢ়তা, চোখে আশার আলো। কিন্তু সে জানত না, আজকের এই শান্ত সকালই তার জীবনের সবচেয়ে ভয়ানক দিনের সূচনা হতে যাচ্ছে। দুপুরের রোদ তখন রাজপ্রাসাদের সোনালি ছাদের উপর ঝিকমিক করছে। সভাকক্ষ ভরে আছে রাজমন্ত্রীরা, সৈন্য, অধিনায়ক ও হিসাব রক্ষকের কণ্ঠে। রাজা কামরান শাহ বসে আছেন সিংহাসনে। মর্যাদা ও মমতার প্রতীক সেই রাজা, যিনি রাজ্যের প্রতিটি মানুষকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। আজ রাজকোষের হিসাব কেমন চলছে? এই মাসে পাহাড়ি অঞ্চলের ফসল ও করের হিসাব পাঠানো হয়েছে তো? জি মহারাজ, সব হিসাব যথাযথভাবে রক্ষিত হয়েছে। তবে একটা বিষয় চিন্তার, পার্বত্য অঞ্চলে এবারের বৃষ্টি কম হয়েছে, ফলে ফসল কিছুটা কম ফলেছে। মানুষজন খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে বলে খবর এসেছে। আব্বা, যদি আপনি অনুমতি দেন, আমি নিজেই ওদের জন্য খাবার, কাপড় আর ওষুধ পাঠাতে চাই। আমি চাই না আমাদের রাজ্যের কেউ ক্ষুধার্ত থাকুক, না কোনো শিশুর চোখে কান্না দেখি। আমার মেয়ে, তুমি শুধু রাজকুমারী নও, তুমি এই রাজ্যের প্রাণ। তোমার মমতায় আমি আমার প্রয়াত রানীর ছায়া দেখি। ঠিক আছে, কাল সকালেই সৈন্য প্রহরী দল তোমার সঙ্গে যাবে। নিজের নিরাপত্তার কথাও ভুলে যেও না আলিনা। রাজকুমারী, আপনি চাইলে আমি আগেই প্রস্তুতি শুরু করি। খাবার, কাপড় সব গুছিয়ে রাখবো। হ্যাঁ, লাইলা, আজ রাতে সব প্রস্তুতি করো, ভোরে আমরা রওনা হব। তবে জানো লাইলা, আজ সারাটা দিন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে চুপি চুপি দেখছে, সভাকক্ষের ভেতর থেকেও। কেউ দেখছে? কি বলছো তুমি আলিনা? না না, কিছু না আব্বা, হয়তো চোখের ভুল। আলোটা একটু অদ্ভুত লেগেছে এইমাত্র। মহারাজ, গত কয়েক রাত প্রাসাদের পশ্চিম দিক থেকে অদ্ভুত শব্দ পাওয়া গেছে বলে প্রহরীরা জানিয়েছে। তবে আমরা ভাবলাম হয়তো বাতাসের খেলা। অদ্ভুত শব্দ? কেন আমাকে জানানো হয়নি আগে? আজ রাতেই আমি নিজে পাহারা ব্যবস্থা পরীক্ষা করব। রাজা কামরান শাহ নিজের রাজ্য, নিজের মেয়েকে নিরাপদ রাখতে সর্বদা প্রস্তুত। কিন্তু তিনি জানতেন না, যে ছায়ার কথা আলিনা বলেছিল, সেই ছায়া আজ রাতেই তাদের রাজ্যের ইতিহাস পাল্টে দেবে। আব্বা, আপনি কি ওই শব্দটা শুনলেন? বিকেলের আলো তখন ম্লান হয়ে এসেছে। প্রাসাদের পশ্চিম দিকের পুরনো অংশটা বহু বছর ধরে বন্ধ। কেউ ওদিকে যায় না, কেউ সাহসও করে না। কিন্তু আজ রাজকুমারী আলিনা তার কৌতূহলকে থামাতে পারলেন না। কি সুন্দর এই করিডোরটা!
দেয়ালের নকশাগুলো যেন গল্প বলে। এত পুরনো, তবু এমন শিল্পকর্ম। এগুলো হারিয়ে যাচ্ছে ধুলোয়। কেউ এটা পরিষ্কারও রাখে না কেন? রাজকুমারী, এই দিকটা কেউ ব্যবহার করে না। লোকজন বলে এই অংশে নাকি একসময় একটা দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকেই সবাই এটাকে অশুভ মনে করে। অশুভ? লায়লা, মনে রেখো, যে ভয় মানুষ তৈরি করে সেটাই সবচেয়ে বড় অন্ধকার। চলো দেখি তো এই দরজাগুলোর ভেতরে কি আছে। আস্তাগফিরুল্লাহ, দরজাটা নিজে থেকে খুলে গেল। রাজকুমারী, আমি বলেছিলাম না এটা ভালো জায়গা না? চলুন ফিরে যাই। দয়া করে, আমার বুক কাঁপছে। না লায়লা, ভয় পেও না। দরজা নিজে থেকে খোলার মানে এই নয় যে ওখানে ভূত আছে। হয়তো বাতাসের চাপেই খুলেছে। তবুও আমি একবার ভেতরে দেখতে চাই। এখানে নিশ্চয়ই কোনো পুরনো ইতিহাস লুকিয়ে আছে। আপনি কি অনুভব করছেন রাজকুমারী? বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, যেন কেউ ভেতর থেকে নিঃশ্বাস ফেলছে। কে আছেন এখানে? কেউ শুনতে পাচ্ছেন? আলিনা, তুমি কি শুনলে লায়লা? কেউ আমার নাম ধরে ডাকলো। না না রাজকুমারী, আপনি ভুল শুনেছেন নিশ্চয়ই। এটা বাতাসের আওয়াজ ছিল। চলুন ফিরে যাই, অনুগ্রহ করে। না লায়লা, কেউ আমার নাম জানে। এই প্রাসাদের ভেতর এমন কেউ আছে যে চায় আমি ওকে খুঁজে পাই। আমি ভয় পাই না। রাজকুমারী, ওটা কি ছিল? চলুন এখনই বেরিয়ে যাই। না লায়লা, এখন ফিরে গেলে আমি সারা জীবন জানতে পারবো না এই দরজার ওপারে কি লুকিয়ে আছে। আলিনার সাহস তাকে নিয়ে গেল সেই ঘরে যেখানে প্রাসাদের অতীত ঘুমিয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। আর সেই ঘরের অন্ধকারে একটি অভিশপ্ত আয়না আলিনার দিকে তাকিয়ে প্রথমবার জেগে উঠল। কক্ষের ভেতর অন্ধকার, যেন পুরনো স্মৃতিরা জীবিত হয়ে উঠেছে। আর সেই কক্ষের মাঝখানে এক বিশাল আয়না, খোদাই করা রহস্যময় চিহ্ন। আর আয়নার আশেপাশে কালচে ছায়া ঘুরছে ধীরে ধীরে। এটা কত সুন্দর, তবুও যেন মনে হচ্ছে এর সৌন্দর্যের নিচে কিছু লুকোনো আছে। এমন আয়না আমি জীবনে দেখিনি। রাজকুমারী, এটা স্পর্শ করবেন না, অনুগ্রহ করে। আমার নানি বলতেন এটা নাকি অভিশপ্ত আয়না। যে এতে তাকায় সে নিজের ভাগ্য দেখে ফেলে, আর সেই ভাগ্যের সাথে আসে অভিশাপও। অভিশাপ? তুমি তো জানো লায়লা, আমি এইসব গল্পে বিশ্বাস করি না। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ কষ্ট দিতে পারে না। না রাজকুমারী, আপনি বুঝছেন না। নানি বলতেন যে একবার এই আয়নায় নিজের চোখে তাকাবে সে নিজের ভেতর অন্য এক ছায়া দেখবে। একটা ছায়া যা ধীরে ধীরে তার মন দখল করে নেবে। আর এক সময় সে নিজের উপর বিশ্বাস হারাবে। বিশ্বাস হারাবে মানে নিজের প্রতিচ্ছবির কাছে হার মানবে? কত অদ্ভুত কল্পকথা, তাই না? কিন্তু এই আয়নার মধ্যে কিছু একটা আছে লায়লা। আমি যেন এর ভেতর থেকে আমাকে কেউ ডাকছে। আলিনা। রাজকুমারী, আপনি শুনলেন? আমি বলেছিলাম না এটা অভিশপ্ত। চলুন এখান থেকে বেরিয়ে যাই এখনই। না লায়লা, এটা আমাকে ডাকছে। দেখো, এর ভেতরে আলো ঝিলমিল করছে, যেন কেউ নড়ছে। এই আয়না শুধু প্রতিচ্ছবি দেখায় না, মনে হচ্ছে এর ভেতরে অন্য একটা জগৎ আছে। আলিনা যখন আয়নার সামনে দাঁড়ালেন, তার চোখের আলো আয়নার আলোয় মিশে গেল। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। আর তারপর লায়লা, আলোটা নিভে গেল কেন? আমি কিছুই দেখতে পাচ্ছি না। রাজকুমারী, চলুন, এটা আমাদের ক্ষতি করবে। দয়া করে চলুন এখান থেকে। আলিনা, তুমি কে? কোথা থেকে ডাকছো আমাকে? রাজকুমারী, পেছনে আসুন, আয়নাটা ভেঙে যাচ্ছে। সেই মুহূর্তে অভিশপ্ত আয়না প্রথমবার চোখ মেলল শতাব্দীর ঘুম ভেঙে। আর তার প্রতিফলনে দেখা গেল আলিনার মুখ, কিন্তু তার চোখে এক অপরিচিত অন্ধকার। রাজপ্রাসাদের নিস্তব্ধ রাতেও রাজা কামরান শাহের চোখে ঘুম নেই। দেয়ালের ছায়াগুলো যেন আজ ভারী হয়ে উঠেছে। রাতের আকাশও আজ যেন ভারী, যেন কিছু একটা অশুদ্ধ বাতাস বইছে এই রাজ্যের ওপর। মহারাজ, আপনি এখনো জেগে আছেন? সব ঠিক তো? ঠিক ঠিক আছে কিনা জানি না রফিক। আজ শুনলাম আলিনা প্রাসাদের পুরনো অংশে গিয়েছিল। ওই অংশে তো আমার আদেশে কেউ যাওয়ার কথা নয়। ঠিকই শুনেছেন মহারাজ। রাজকুমারীর সঙ্গে ছিল তার দাসী লায়লা। আমি ওদের ফিরে আসার পর লায়লার মুখে ভয় দেখেছি।
চোখে যেন এমন কিছু দেখেছে যা বলা যায় না। আমি জানতাম একদিন ও সেখানে যাবে, যেখানে গিয়েছিল আমার স্ত্রীও শেষবার গিয়েছিল ঠিক সেই জায়গায়। মহারাজ, আপনি কি বলতে চান রাজরানীর মৃত্যুর রহস্য সেই অংশের সঙ্গে জড়িত? হ্যাঁ রফিক, সেই পুরনো অংশে একটি আয়না আছে। শুনেছিলাম সেটা 100 বছর আগে এক রহস্যময় টেনেছিলেন। বলেছিলেন এই আয়না সত্য প্রকাশ করে, কিন্তু মিথ্যার পরিণতি দেখায়। কিন্তু আমি বিশ্বাস করিনি। যেদিন আমার স্ত্রী সেই আয়নায় তাকালেন, সেদিন থেকেই তিনি অন্যরকম হয়ে গিয়েছিলেন। ভয়, বিভ্রম আর অনুশোচনায় তিনি ভেঙে পড়েছিলেন। মহারাজ, তাহলে আমাদের এখনই কিছু করা উচিত, আয়নাটি ধ্বংস করে ফেলা। না রফিক, ওটা ধ্বংস করা যায় না। যে একবার ওতে তাকায় সে আর আগের মতো থাকে না। আমার মেয়েটা যেন সেই পথ না ধরে। আমি রাজকুমারীর উপর নজর রাখব মহারাজ, ওকে একা থাকতে দেব না। হ্যাঁ, চোখে চোখে রাখবে ওকে, কারণ এখন শুধু রাজ্যের নয়, আমার রক্তের উত্তরাধিকারও বিপদে। সেই রাত থেকেই নূরপুর প্রাসাদের আকাশে ঘনিয়ে আসতে থাকে এক অজানা অন্ধকার, আর রাজকুমারী আলিনার জীবনে শুরু হয় অভিশপ্ত আয়নার ছায়া। রাত গভীর হয়েছে, প্রাসাদের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলিনার চোখে ঘুম নেই। তার মনের মধ্যে কেবল একটাই ছবি ঘুরছে, সেই পুরনো কক্ষ আর সেই রহস্যময় আয়না। যদি সত্যি সেই আয়নায় ভাগ্য দেখা যায়, তাহলে কি আমি আমার মাকে দেখতে পারবো? আমি তো শুধু ওনার মুখ একবার দেখতে চাই। লিনা, আমার মা। কে কে বলছো? লাইলা, তুমি কি বাইরে আছো? এই আলো কোথা থেকে আসছে? মা, তুমি কি আমার কাছে এসেছো? আমাকে কি অনুসরণ করতে বলছো? আলিনা জানে সে স্বপ্নে আছে নাকি বাস্তবে, কিন্তু তার পদক্ষেপ তাকে নিয়ে যাচ্ছে সেই নিষিদ্ধ পথে, সেই অভিশপ্ত কক্ষের দিকে, যেখানে অপেক্ষা করছে আয়নার আত্মা। সেই রাতেই শুরু হয় অভিশপ্ত আয়নার প্রকৃত জাগরণ, আর রাজকুমারী আলিনার ভাগ্য চিরতরে বদলে যায়। আলিনার সামনে এখন দাঁড়িয়ে আছে সেই রহস্যময় আয়না। আগুনের মশালের আলো তাতে প্রতিফলিত হয়ে যেন নাচছে, একটা জীবন্ত ভয়ঙ্কর ছায়ার মতো। আমি জানি তুমি নড়ছো। তুমি কে? কেন আমাকে ডাকছো? আমি তোমারই প্রতিচ্ছবি আলিনা। তুমি যা লুকাও আমি তা দেখাই, তুমি যা ভয় পাও আমি তাই বাঁচি। তুমি আমার প্রতিচ্ছবি? তুমি কি আমার মাকে চেনো? আমি 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 ওনাকে দেখতে চাই, একবার, শুধু একবার। তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু বিনিময়ে তুমি হারাবে তোমার বিশ্বাস। না, তুমি আমাকে প্রলোভনে ফেলতে পারবে না। বিশ্বাস? তুমি বিশ্বাস করো, কিন্তু তোমার মন তো ভরে আছে সন্দেহে। তুমি প্রতিদিন কাঁদো, প্রশ্ন করো কেন তোমার মা চলে গেলেন। তুমি কি সেই প্রশ্নের জবাব সত্যিই পেতে চাও আলিনা? তুমি তুমি জানো আমার মনের কথা। তাহলে বলো, আমার মা কেন মারা গেলেন? তোমার মায়ের মৃত্যু ছিল এক অভিশাপের শুরু। তুমি তার উত্তরাধিকারিণী আলিনা। তুমি সেই আয়নার সন্তান। আমি ভয় পাই না। তুমি যদি সত্যি বলো, আমি নিজেই মুখোমুখি হব। আমার মুখ, কেন আমার মুখ বদলে যাচ্ছে? না না। রাজকুমারী আলিনা, আমি বলেছিলাম না, ছোবেন না। এখন আর কেউ থামাতে পারবে না। যা শুরু হয়েছে তা শেষ হবে তোমার আত্মায়। যখন আলো মিলিয়ে গেল, আয়নায় আলিনার মুখ আর ছিল না। তার জায়গায় দাঁড়িয়েছিল এক ছায়া মুখ, আলিনারই মতো, কিন্তু চোখে ছিল অন্ধকারের আগুন। আলিনা, এটা তুমি না। তুমি কোথায় চলে গেলে রাজকুমারী? রাতটা যেন থেমে গেল, প্রাসাদের আকাশে চাঁদ ঢেকে গেল মেঘে, আর অভিশপ্ত আয়নার গর্ভে জন্ম নিল এক নতুন অন্ধকার। নূরপুর রাজ্যের সকাল আজ অস্বাভাবিক নীরব। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু আলো যেন ম্লান। প্রাসাদের উঠানে যেন এক ঠান্ডা ছায়া ঘোরাফেরা করছে। হুজুর, গত রাতে রাজকুমারীর ঘরে আলোর ঝলক দেখেছি। ঘর বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে যেন ঝড় উঠেছিল। বাতাস বাতাস যেন ঘরের ভেতরেই বন্দি ছিল। আমি সেই আলো দেখেছি জানালা দিয়ে, আর ভোরের আগে প্রাসাদের তাপমাত্রা একদম নেমে গেল। এমন ঠান্ডা আগে কখনো হয়নি। তাহলে কি রাজকুমারীর কিছু হয়েছে হুজুর? আমি জানি না, কিন্তু আজ সকালে ওকে দেখিনি। এমনকি দাসীরা ওর ঘরে ঢুকতে পারেনি। দরজাটা নিজে থেকেই বন্ধ ছিল। কে
কে ওখানে? আলহামদুলিল্লাহ। রাজকুমারী, আপনি ভালো আছেন তো? গতরাতে আপনার ঘরে আলো। সব ঠিক আছে মন্ত্রী সাহেব। রাতটা বেশ অদ্ভুত ছিল, কিন্তু এখন এখন সব শান্ত। রাজকুমারী, আপনার চোখ, আপনি ঠিক আছেন তো? হয়তো আমার চোখ বদলে গেছে, কিন্তু এখন আমি আরো পরিষ্কার দেখতে পাই সব কিছু। ওনার কণ্ঠটা আগের মতো না লাগছে। মন্ত্রী বুঝলেন কিছু একটা বদলে গেছে। এই মেয়ে আলিনা হলেও যেন কোথাও সে আলিনা নয়, যেন আয়নার অন্ধকার এখন প্রাসাদের প্রাণে ঢুকে গেছে। নূরপুর প্রাসাদের আজকের সকালটা অন্যরকম। আজ প্রাসাদ কত শান্ত, যেন সব আমার কথা শোনে। রাজকুমারী, গতরাতে কিছু কি ঘটেছে? অনেক কিছু, যা তোমরা বুঝবে না। আমি সত্য দেখেছি। আলিনার চোখে আজ যেন অন্ধকার ঢেউ খেলছে। আলিনা, তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি। তুমি কি সত্যিই ঠিক আছো? আমি খুব ভালো আছি আব্বা, বরং আগের চেয়ে বেশি শক্তিশালী। বাবা দেখলেন তার সেই প্রাণবন্ত মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। তুমি পুরনো অংশে গিয়েছিলে, সেই আয়নার কাছে? ওটা শুধু আয়না নয় আব্বা, ওটা সত্যের দরজা। আর আমি জানলাম মা কেন মারা গেছেন। অভিশপ্ত আয়নার ছায়া আলিনার হৃদয় স্পর্শ করে ফেলেছে। হুজুর, এই কেমন মেঘ? এটা প্রাকৃতিক কিছু না। তুমি এসেছো, আমি তোমার ডাক শুনেছি। প্রাসাদের আকাশে আজ যে অন্ধকার নামল, তা শুধু ঝড় নয়, আলিনা, আমি এসেছি তোমাকে পথ দেখাতে, তোমার মায়ের পথ। মা, তুমি? হ্যাঁ এবং না, আমি তোমার মায়ের রক্ষাকারী আত্মা, তার শেষ মুহূর্তের সাক্ষী। এই নারীর কথা, কণ্ঠ সবকিছুই আলিনার হৃদয় কাঁপিয়ে তুলল। তাকে রক্ষা করতে চাইলে সেই রাতে কি ঘটেছিল জানতে হবে। আলিনা যে পথে যাচ্ছে সেটা তার নয়, কেউ তাকে ব্যবহার করছে। লায়লা জানে এ শুধু স্বপ্ন নয়। আজ রাতে তুমি পাবে আত্মাদৃষ্টি, সত্য দেখার চোখ। এই মুহূর্তে আলিনা আর শুধু মানুষ নয়, মহারাজ, ওনার ঘর আলোর ঝড়ে ভরে গেছে। আলিনা, দরজা খোলো। প্রাসাদ যেন আতঙ্কে শ্বাসরুদ্ধ। তোমার মা মারা যাননি, তাকে বলিদান করা হয়েছে, আর যিনি করেছেন তিনি তোমার খুব কাছের মানুষ। কে কে বলো? আয়নার ফাটল, নূরপুরের ভবিষ্যতের ফাটল। আমি সেই যার মৃত্যুতে এই রাজ্যের ইতিহাস বদলে গেছে, যাকে হত্যা করেছে এই প্রাসাদের একজন বিশ্বাসঘাতক। মা, তুমি? না, আমি তোমার মায়ের রক্ষাকারী আত্মা, এবং সত্য বলার সময় এসেছে। তোমার মাকে যে হত্যা করেছে সে এখনো তোমার খুব কাছেই আছে, এতটাই কাছের যে তুমি ভাবতেও পারবে না। এভাবেই শেষ হচ্ছে পর্ব 2, কিন্তু শুরু হচ্ছে নূরপুরের সবচেয়ে ভয়ানক অধ্যায়। শোনো আলিনা, আর সময় নেই, এখনই তোমাকে সত্য জানতে হবে। আলিনা, দরজা খোলো। ওখানে কি হচ্ছে? আমার মেয়ে, একবার শুধু একটা শব্দ দাও। এভাবে ভয় পাইয়ে রেখো না আমাকে, দয়া করে। মহারাজ, ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর অদ্ভুত শব্দ বেরোচ্ছে। মনে হচ্ছে ভেতরে কিছু খুব খারাপ হচ্ছে মহারাজ। তুমি বলেছিলে আমার মা মারা যাননি, তাকে বলিদান করা হয়েছে, কিন্তু কেন? কে কি এমন জঘন্য কাজ করলো? কোন দানব, কোন অন্ধকার শক্তি তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল? আমি জানতে চাই, আজই সত্য চাই। তোমার মায়ের আসল পরিচয় জানো আলিনা? তিনি ছিলেন রাজকন্যা সায়রা, একজন যোদ্ধা, একজন রানী, একজন মা। কিন্তু তার থেকেও বড় কিছু ছিলেন তিনি। তার অন্তরে জ্বলত প্রাচীন আলো, এক আলোর শিখা, যা জন্ম নেয় তাদের মধ্যে যাদের আত্মা নির্মল, মন দয়ালু আর হৃদয় রক্ষাকারীর মতো শক্ত।
সায়রা ছিলেন নূরপুরের রক্ষাকর্ত্রী। আকাশ যখন ঘনিয়ে আসত, তার নাম উচ্চারণ করলেই ঝড় থেমে যেত। শিশুরা তাকে মা বলে ডাকত, প্রজারা তাকে দেবী বলে মানত। তার চোখে যে নীলচে আলো ছিল, তা শুধু সৌন্দর্য নয়, তা ছিল আশীর্বাদ এবং আশার আলো। তোমার মা ছিলেন এমন শক্তির ধারক, যাকে পেলে অন্ধকার জয়লাভ করতে পারে, আর না পেলে আলো জন্ম নেয় নতুন করে। এই কারণেই তাকে হত্যা করা হয়েছিল, আর তাকে হত্যা করেছে নূরপুরের এক ব্যক্তি। কে ছিল সে? বলুন প্লিজ, সেই রাতের দানব কে ছিল? কে আমার মাকে ছিঁড়ে নিল আমার জীবন থেকে? আমি এতদিন অন্ধকারে ছিলাম, আর না, আজ আমাকে সত্য বলতে হবে। যাই হোক, আমি শুনবই। চুপ, সত্য জানতে দিও না। ওটা আমার ক্ষমতার উৎস। সত্য প্রকাশ পেলে আমি দুর্বল হয়ে যাব। তুমি কে? তুমি এত কিছু জানো কিভাবে? ছায়ার আড়ালে দাঁড়িয়ে আমার জীবন নিয়ে খেলছো কেন? তোমার পরিচয় দাও। আমি সেই যে সায়রার মৃত্যুর রাতে উপস্থিত ছিল। হ্যাঁ, সেই রাতেই আমি তাকে টেনে নিয়েছিলাম বলিদানের বেদিতে। তার চিৎকারের শব্দ এখনো এই দেয়ালের মাঝে ঘুরে বেড়ায়। আলিনা, দরজা খুলো এখনই। আমাকে বাধ্য করো না, না হলে আমি নিজেই এই দরজা ভেঙে ফেলব। প্রহরীরা, সবাই প্রস্তুত হও, দরজা ভাঙার ব্যবস্থা করো এখনই। এক মুহূর্তও দেরি করো না। আজ সব প্রকাশ পাবে, তুমি চাইলেও থামাতে পারবে না। মন্ত্রী রফিক, তো তুমি? না, এটা সম্ভব নয়। তুমি তো সবসময় আমাদের পাশে থাকতে, কিন্তু তুমি আমার মায়ের মৃত্যুর রহস্যের সাথে জড়িত। তুমি কি সত্যিই তাকে বলিদানের দিকে ঠেলে দিয়েছিলে? হ্যাঁ, তোমার মাকে বলিদান দিয়েছিল রফিক, কারণ তিনি চেয়েছিলেন অন্ধকার শক্তি নিজের করে নিতে। সায়রা ছিলেন একমাত্র বাধা, তিনি আলোর শক্তির অধিকারী ছিলেন। কিন্তু রাজা, আব্বা কিছুই জানতেন না। তিনি কিভাবে জানলেন এত বড় ষড়যন্ত্র? তিনি কি সত্যি অন্ধ ছিলেন, নাকি কেউ তাকে অন্ধকারে আটকে রেখেছিল? রফিক সব লুকিয়েছিল, বলেছিল তোমার মা জ্বরে মারা গেছেন, কিন্তু সত্য এটা নয়। আলিনা, দরজা খুলো। আমি কখনো ভাবিনি আমার ঘরের ভেতর, আমার চোখের সামনে এত বড় অন্ধকার লুকিয়েছিল। হ্যাঁ, আমিই করেছি, কারণ এই রাজ্যে আলো নয়, অন্ধকারেই জন্মায় সত্যিকারের শক্তি। এ আলো তোমাদের দুর্বল করে, আর অন্ধকার আমাকে অমর করে। রফিক, তুমি আমার স্ত্রীকে হত্যা করলে, আমার রানীকে, যে রাজ্যের মা, যাকে সবাই ভালোবাসতো। তোমার এই পাপে কোনো ক্ষমা নেই। রাজা হলে কি হয়? সে ছিল দুর্বল, ভয়ে ভরা। সায়রাই এই রাজ্য চালাতেন, আর আমি চাইতাম শুধু একটাই জিনিস, শক্তি, সীমাহীন শক্তি। তোমার পাপের শাস্তি আজই পাবে। তুমি রাজ্যের ওপর ছায়া ফেলেছ, আমার পরিবারকে ভেঙেছ। তোমার মতো মানুষ আর ক্ষমতার আড়ালে লুকোতে পারবে না। আজ ন্যায়ের আলোই তোমাকে বিচার করবে। আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। আমি শুধু শক্তি চেয়েছিলাম, অন্ধকার আমাকে গ্রাস করেছিল। তুমি রাজ্যের মাকে হত্যা করেছ। এটা শুধু অপরাধ না, এটা বিশ্বাসঘাতকতা। আজ তোমার বিচার হবে এই প্রাসাদের সামনে, যেখানে তুমি তার জীবন কেড়ে নিয়েছিলে। শুভ হোক তোমাদের জীবন। সায়রা তোমাদের নিয়ে গর্বিত ছিলেন। এখন আমার সময় হলো বিদায় নেওয়ার। তুমি আর আসবে না, তাই তো? এটা শেষ তো? আমি আর কাউকে হারাতে চাই না। মায়ের বিদায় কি এখানেই শেষ হচ্ছে? তোমার হৃদয়ে সব সময় থাকবো। তোমার মায়ের আলোই তুমি। আজ অবশেষে মুক্ত হলো অন্ধকারের অভিশাপ থেকে। যে ছায়া এই রাজ্যকে বছরের পর বছর গ্রাস করে রেখেছিল, তা আজ ভেঙে গেছে তোমাদের সাহস আর আলোর শক্তিতে। আজ তুমি সত্যিকারের শক্তিশালী। তোমার মায়ের আলো তুমি বহন করছো এখন। তুমি আমাদের রাজ্যের নতুন আলো, নতুন আশার সূর্য। এটাই মায়ের উপহার, আলো যা কখনো হারায় না। তার ভালোবাসা আমাকে রক্ষা করে, আর আজ সেই আলোতেই আমি দাঁড়িয়ে আছি। এভাবেই শেষ হয় নূরপুরের গল্প। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ।